সুপ্রিয় শিক্ষার্থীগণ, আজকের ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকে ভিডিওটি হচ্ছে ভয়েস চেঞ্জের উপরে, the easiest way of voice change for class 11-12। আমি ফয়জুর রহমান, ইংলিশ টিচার। তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ভয়েস চেঞ্জের এই ছোট্ট ভিডিওতে। তোমরা অনেকেই ভয়েস সম্পর্কে যথেষ্ট ধারণা না থাকার কারণে নবম দশম শ্রেণী এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর ট্রান্সফরমেশন সেকশনে একটি বা যে দুটি ভয়েস থাকে তা করতে পারো না। তার মূল কারণ হচ্ছে তোমাদের 6, 7, 8, 9 প্রভৃতি ক্লাসগুলোতে ভয়েস সম্পর্কে পর্যাপ্ত ধারণা নেই। তাই তোমাদের আজকের ভিডিওতে আমি ভয়েসের সার্বিক দিক পর্যালোচনা, আলোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণ করে বোঝাতে চেষ্টা করব। আশা করি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভয়েস শিখতে গেলে, ভয়েস চেঞ্জ শিখতে গেলে তোমাদের কি কি প্রয়োজন? প্রথমেই তোমাদেরকে ইংরেজি 12টি টেন্স মুখস্থ করতে হবে, 12টি টেন্সের ভার্ব প্যাটার্ন। তার মধ্য থেকে 9টি টেন্সের প্যাসিভ প্যাটার্ন তোমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। এটি তোমরা নবম দশম শ্রেণী এমনকি আরো নিচের ক্লাসগুলোর বইতেও তোমরা পাবে। দ্বিতীয়ত তোমাদেরকে ভার্বের পাস্ট পার্টিসিপল গুলো মুখস্থ করতে হবে, বিশেষ করে যেগুলো ট্রান্সিটিভ ভার্ব, কারণ ট্রান্সিটিভ ভার্বগুলি আমাদের অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস এ ব্যবহৃত হয়ে থাকে। যে সেন্টেন্সে ট্রান্সিটিভ ভার্ব থাকে মূলত সেই সেন্টেন্সটিকে প্যাসিভ ভয়েস করতে বলা হয়। তাই তোমাদের উইক ভার্ব এবং স্ট্রং ভার্ব, এই ভার্ব থেকে যেগুলো ট্রান্সিটিভ ভার্ব অবশ্যই সেইগুলোর পাস্ট পার্টিসিপল মুখস্থ করে ফেলবে। তৃতীয়ত সাবজেক্ট এবং অবজেক্ট, প্রোনাউনের সাবজেক্ট ফর্ম এবং প্রোনাউনের অবজেক্ট ফর্ম কি সেগুলো তোমাদের শিখতে হবে। তারপর সেন্টেন্স কিভাবে নেগেটিভ করতে হয়, কিভাবে অ্যাফার্মেটিভ করতে হয়, এগুলো তোমাদের জানা থাকতে হবে। অর্থাৎ ডু নট, ডাজ নট, ডিড নট এগুলো ব্যবহার করে কিভাবে নেগেটিভ করতে হয় সেগুলো তুমি শিখবে। বেসিক তথ্য, আমরা একটি ভয়েস নিয়ে আলোচনা যদি করি, একটি ভয়েসের সেন্টেন্সের যে ভার্বটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে অ্যাক্টিভ ভার্ব। অন্যদিকে প্যাসিভ ভয়েসের যে সেন্টেন্সটি থাকে সেই সেন্টেন্সের ভিতরে যে ভার্ব থাকে সেটি হচ্ছে প্যাসিভ ভার্ব। তোমরা অবশ্যই জানবে যে সকল প্রকার প্যাসিভ ভয়েসে সাবজেক্টের পরে বি ভার্ব ব্যবহার করতে হয়। সেই বি ভার্বটি কি? সেই বি ভার্বটি am is are প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, am is are পাস্টে was were, তারপর পারফেক্ট হচ্ছে been। এইগুলো তোমাদেরকে জানা থাকতে হবে। অর্থাৎ অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব কোনো সেন্টেন্সকে, তখন অবশ্যই প্যাসিভ ভয়েসে সাবজেক্টের পরে যথাযথভাবে বি ভার্ব ব্যবহার করতে হবে টেন্স অনুযায়ী। বি ভার্বের পরে আমাদেরকে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। এই হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েসের মূল বিষয়। এবার আমরা বিস্তারিতভাবে আলোচনা করব প্রেজেন্ট টেন্স গুলোর প্যাসিভ ফর্ম কি। আমরা যদি একটি ভার্ব নেই স্যাম্পল ভার্ব হিসাবে, অর্থাৎ নমুনা ভার্ব হিসাবে, সেটি হচ্ছে ডু। যদি আমরা ডু নেই তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভটা কি দেখতে পাই, সেটি কেমন হয়, সেটির ডাইস বা ফরম্যাটটা কেমন। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভার্বের ফরম্যাট, ডাইস বা ডিজাইন বা প্যাটার্নটি কেমন আমরা একটু চোখ বুলিয়ে নিই। তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স am is are প্লাস ডান। অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পরে am অথবা is অথবা আর ব্যবহার করবে সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুযায়ী। আয়ের সাথে am হবে, ইউর সাথে আর হবে, হিয়ের সাথে ইজ হবে, দের সাথে আর হবে। এগুলো তোমাদের, এই বেসিকগুলো তোমাদের অবশ্যই জানা আছে, আর জানা না থাকলেও চটজলদি সেগুলো শিখে ফেলো। am is are এর পরে পাস্ট পার্টিসিপল হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। যেই একটি ভয়েসে যে বাক্যটি আছে, অর্থাৎ
সেইখান থেকে তোমরা কি করবে, মূল ভার্বটির পাস্ট পার্টিসিপলটা বসিয়ে দেবে। তার আগে কি লিখতে হবে? অক্সিলারি ভার্ব, বি ভার্ব। এই অক্সিলারি ভার্বগুলো হচ্ছে আমাদের বি ভার্ব, এম, ইজ, আর। এবার আসা যাক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। সেখানে প্যাসিভ রূপটি কেমন হবে? এম, ইজ, আর প্লাস বিইং হবে, তারপর ডান হবে। বিইং কেন প্রশ্ন আসতে পারে। যেহেতু আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হচ্ছে, তাই আমাদেরকে কন্টিনিউয়াস টেন্স বিদায় আমাদেরকে বিইং ব্যবহার করতে হবে। আমরা এম, ইজ, আর, বি ভার্ব তো লিখবই, এম, ইজ, আর এর যে কোনো একটি লিখবো, তারপরে এম, ইজ, আর এর থেকে আমরা বি ভার্ব থেকে বিইং করব, অর্থাৎ এম, ইজ, আর হবে আবার বিইংও হবে। ক্লিয়ার হচ্ছে? এম, ইজ, আর তো হবে প্লাস বিইং হবে। আমি আবার বলছি বিইং কেন হবে? যেহেতু এটি কন্টিনিউয়াস টেন্স। এরকম পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সও আমাদের বিইং এর ব্যবহার দেখতে পাবো আমরা। তাহলে এম, ইজ, আর লিখবো, বিইং লিখবো, প্লাস পাস্ট পার্টিসিপল লিখবো। এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ। এটি অবশ্যই তোমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে, একেবারে কমপ্লিট মুখস্থ, তটস্থ যাকে বলে, এবার মুখস্থ থাকতে হবে। তাহলেই তোমরা ভয়েস যথেষ্ট দক্ষতা প্রমাণ করতে পারবে। পরীক্ষায় যে ভয়েসগুলো আছে সেই ভয়েসগুলো উত্তর দিতে সক্ষম হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স শুরু হয় হ্যাজ এর দিয়ে, অর্থাৎ সাবজেক্টের পরে আমরা ভার্বের যে অংশটুকু থাকে সেই অংশটুকুর প্রথমেই আমরা হ্যাজ এর ব্যবহার করি। হ্যাজ এর পরে আমরা ব্যবহার করি পাস্ট পার্টিসিপল, কিন্তু যেহেতু এটি প্যাসিভ ভয়েস, তাই হ্যাজ এর পরে আমাদের বি ভার্বের উপস্থিতি লক্ষ্য রাখতে হবে। বি ভার্বের উপস্থিতি অবশ্যই আমাদেরকে দেখাতে হবে, সেটি হচ্ছে বিন। বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন, আবার প্লাস দিয়ে আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখব, যেহেতু এটি প্যাসিভ ভয়েস। তাহলে আমাদেরকে শিখতে হবে হ্যাজ হ্যাভ প্লাস বিন প্লাস পাস্ট পার্টিসিপল। এখানে আমরা ডু ভার্ব নিয়েছিলাম স্যাম্পল ভার্ব হিসাবে, তাই এটি হয়েছে ডান। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করে দেখো, এখানে এক্সাম্পল সেন্টেন্স দেওয়া আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা পূর্বেই বলেছি সাবজেক্টের পরে এম, ইজ, আর হবে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এখানে লক্ষ্য করে দেখো, এভরিডে। এভরিডে মিনা পুটস দ্য বুক অন দ্য কর্নার টেবিল। প্রতিদিন মিনা বইটি কর্নার টেবিলে রেখে দেয় বা রাখে। তাহলে এভরিডে। অনেকে আশ্চর্য হতে পারো বা একটু কঠিন লাগতে পারে যে এভরিডে সামনে আছে, এভরিডে বুঝি সাবজেক্ট। নো, এভরিডে অবশ্যই সাবজেক্ট নয়। এখানে পুট হচ্ছে রাখা। কে রাখে? এভরিডে রাখে না মিনা রাখে? মিনা রাখে, তাই মিনা হচ্ছে সাবজেক্ট। এখন সাবজেক্টের পূর্বে যদি কোনো ফ্রেজ থাকে, কোনো ওয়ার্ড থাকে, তাহলে সেইটি আমরা আগেই লিখে দেব। প্যাসিভ ভয়েসের সাবজেক্টের পূর্বে আমরা তাই লিখে দেব যা থাকবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের পূর্বে, প্যাসিভ ভয়েসের পূর্বে আমরা সেই শব্দ বা শব্দগুচ্ছ আমরা লিখে দেব। তাহলে লেখা হলো এভরিডে। দ্য বুক। দ্য বুক হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভের প্রদত্ত অবজেক্ট। দ্য বুক অবশ্যই অন দ্য কর্নার টেবিল বুকের সাথে অবজেক্ট হিসাবে ব্যবহৃত হবে না, এটি অবজেক্টের অংশ নয়। তাহলে এভরিডে দ্য বুক ইজ পুট। আমরা জানি পুট, পুট, পুট প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। পুট, পুট, পুট অপরিবর্তিত। তাহলে আমরা নিয়ম অনুযায়ী দ্য বুক হচ্ছে সাবজেক্ট, এটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা লিখলাম ইজ। তোমাদেরকে অবশ্যই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই অধ্যায়টুকু যে কোনো 6 থেকে শুরু করে 11 দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে কোনো ইংরেজি গ্রামার বইতে এই সাবজেক্ট এবং ভার্ব যে এগ্রিমেন্ট, অর্থাৎ সাবজেক্টের পরে কোন বিভাগ বসবে, ইজ হবে না, এম হবে না, ওয়াজ হবে না, ওয়ার হবে, হ্যাজ হবে না, হ্যাভ হবে, কি এইটা তোমাদেরকে অবশ্যই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের অধ্যায় থেকে শিখে নিতে হবে। তাহলে দ্য বুক ইজ পুট, বইটি রাখা হয় বাই মিনা, মিনার দ্বারা বা মিনা কর্তৃক, অন দ্য কর্নার টেবিল, কর্নার টেবিলে। আশা করি এই অংশটি তোমরা বুঝতে পেরেছ। এক্সাম্পল সেন্টেন্সেস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আসা যাক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপর বিস্তারিত আলোচনা। আমরা স্কুল, কলেজ এবং মাদ্রাসাগুলোতে আমাদের সম্মানিত শিক্ষকগণ, ইংরেজি শিক্ষকগণ আমাদেরকে টেন্স শিখিয়ে থাকেন অ্যাক্টিভ ভয়েসের আকারে, অর্থাৎ অ্যাক্টিভ প্যাটার্ন শিখিয়ে থাকেন। ভার্বটি অ্যাক্টিভ, যেমন এমনভাবে শেখানো হয়, আমি লিখছি, আই এম রাইটিং, তুমি হাঁটছো, ইউ আর ওয়াকিং, এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু সঙ্গে সঙ্গে যদি আমাদেরকে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ রূপটি শিখিয়ে দিতেন, তাহলে আমাদেরকে
ভয়েস শিখতে গেলে আমাদের এত সমস্যা হতো না, সহজেই আমরা ভয়েস শিখতে পারতাম। তাহলে এখানে আমরা দেখি কি লেখা আছে, রিনি ইজ রাইটিং সামথিং অন এ স্মল পিস অফ পেপার। মিনি একটি ছোট্ট কাগজে কিছু লিখছে। মিনি ইজ রাইটিং, এই ইজ রাইটিংটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাক্টিভ ভার্ব। সামথিংটা হচ্ছে আমাদের অবজেক্ট, সামথিং এর পরে অন এ স্মল পিস অফ পেপার আছে, সেইটি হচ্ছে আমাদের এক্সট্রা বা অতিরিক্ত সংযোজন, অতিরিক্ত শব্দ সমষ্টি। এটি সামথিং এর সঙ্গে সম্পৃক্ত নয় কিংবা সামথিং এর অবজেক্ট হিসাবে আমরা ব্যবহার করতে পারবো না। এবার আমরা প্যাসিভ করতে গেলে কি করতে হবে, সামথিং কে সাবজেক্ট করতে হবে। লেখা হয়েছে সামথিং, ইজ বিং রিটেন, যেহেতু এটি কন্টিনিউয়াস টেন্স তাহলে এখানে ইজ এর পরে অর্থাৎ বি ভার্বের পরে আমাদেরকে ওই বি ভার্বের বিইংও ব্যবহার করতে হবে। তাহলে ইজ বিং। আমাদের একটি ভয়েস ছিল রাইটিং, রাইটিং এর পাস্ট পার্টিসিপল রিটেন। আমি আবারও বলছি, অনেক স্টুডেন্ট এই পাস্ট পার্টিসিপল না জানা থাকার কারণে, অনেক স্টুডেন্টের পাস্ট পার্টিসিপলগুলো না জানা থাকার কারণে মিস্টেক হয়ে যায়। পরীক্ষার খাতায় দেখা যায় যে এই মিস্টেকগুলো প্রচুর পরিমাণে দেখা যায়। তাহলে সামথিং ইজ বিং রিটেন, কিছু লেখা হচ্ছে কার দ্বারা, বাই রিনি। কোথায় লেখা হচ্ছে, অন এ স্মল পিস অফ পেপার, ছোট এক টুকরো কাগজ। হয়ে গেল আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর। এবার আসা যাক প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করা যাক। অ্যাক্টিভ, দে হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক জাস্ট নাও। দে সাবজেক্ট, হ্যাভ ফিনিশড প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েস অফ ভার্ব, দ্য ওয়ার্ক অবজেক্ট। জাস্ট নাও কিন্তু নয়, অবজেক্টের অংশ, ওয়ার্কের অংশ নয়। জাস্ট নাও হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম। তাহলে দ্য ওয়ার্ক হয়ে যাচ্ছে সাবজেক্ট, তারপর আমাদের দিতে হবে হ্যাজ বিন ফিনিশড, হ্যাজ লিখব আমরা, হ্যাজের পরে আমরা বিন লিখবো, যেহেতু পারফেক্ট টেন্স আমাদের বিন আসবেই। প্রতিটি পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বিন অবশ্যই থাকবে। যেহেতু আমরা হ্যাজ এবং ফিনিশড এই দুটো ভার্বের মধ্যে বি ভার্ব নেই, তাই আমাদেরকে প্যাসিভ ভয়েসে অবশ্যই বিন ব্যবহার করতে হবে। যেহেতু পারফেক্ট টেন্স আমরা জানি বি ভার্বের পারফেক্ট ফর্ম হচ্ছে বিন। আর এই যে জিনিস, এই যে ভার্বের যে বিষয়টা, এটি মুখস্থ থাকলে অতি সহজেই দ্রুত প্যাসিভ ভয়েস করা যাবে। অধিকাংশ স্টুডেন্টেরই এই জিনিসগুলো মুখস্থ নেই। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড বাই দেম, এখানে সাবজেক্ট ছিল দে, দের অবজেক্ট ফ্রম দেম। এটিও অনেক স্টুডেন্টরা ভুল করে, দে লিখে দেয়, লেখে বাই দে। আর জাস্ট নাও সর্বশেষ শব্দগুচ্ছ, এটি আমরা সর্বশেষে লিখে দেব। তাহলে কি হলো, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড বাই দেম জাস্ট নাও। পাস্ট টেন্সেস প্যাসিভ ফর্ম, পাস্ট ইনফিনিট টেন্স প্যাসিভ ফর্মে হবে ওয়াজ ওয়্যার। প্রেজেন্ট ইনফিনিট টেন্সে প্যাসিভ ফর্মে ছিল অ্যাম ইজ আর, আর সেই অ্যাম ইজ আর এর পাস্ট ফর্মই হচ্ছে ওয়াজ ওয়্যার। তাহলে অনুরূপ পাস্ট ফর্ম, বি ভার্বের পাস্ট ফর্ম বসিয়ে দেওয়া হয়েছে প্লাস ডান, তাহলে ওয়াজ ওয়্যার প্লাস ডান। পাস্ট কন্টিনিউয়াস টেন্স ওয়াজ ওয়্যার প্লাস বিইং প্লাস ডান, যেহেতু কন্টিনিউয়াস টেন্স আবারও বিইং। পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাবজেক্টের পরে হ্যাজ এবং হ্যাভের পাস্ট ফর্ম, হ্যাজ অথবা হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। তারপর যেহেতু এটি পারফেক্ট টেন্স আমাদেরকে বিন আনতে হবে। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ডান, আমাদেরকে ডান বসাতে হচ্ছে এই কারণে আমরা যেহেতু একটি স্যাম্পল ভার্ব ডু নিয়েছি, স্যাম্পল ভার্ব হিসেবে আমরা ডু ব্যবহার করেছি, আর ডু এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান, তাহলে হ্যাড বিন ডান। এখানে লক্ষণীয় একটি জিনিস যে একটি ভয়েসে যদি ভার্ব থাকে একটি, প্যাসিভ ভয়েসে ভার্ব হবে দুটো। একটি ভয়েসে ভার্ব যদি দুটো থাকে, প্যাসিভ ভয়েসে তিনটি, একটি করে ভার্ব বেড়ে যাবে। Example sentence, past indefinite, active voice, Rupa broke the plate yesterday. Rupa broke the plate yesterday. Rupa subject, তাই এটি বাহ্যযোগে রূপা হয়ে গেল। ব্রোক পাস্ট ইন্ডি, আগে তোমাদেরকে প্রথমে খেয়াল রাখতে হবে ভার্ব চিনতে হবে, ভার্বের কোন ফর্ম, কোন টেন্স ভার্বটিকে ব্যবহার করা হচ্ছে, কোন টেন্সে ঢাইসে ভার্বটি
ফেলা হয়েছে। কোন সার্চে এটিকে সেট করা হয়েছে? ব্রেক, ব্রোক, ব্রোকেন। তাহলে এটি ভার্ব টু, আর ভার্ব টু হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করা হয়। তাহলে রূপা ব্রোক কি ভেঙেছিল? দ্য প্লেট। কবে? ইয়েস্টারডে। ইয়েস্টারডে কিন্তু আমাদের অবজেক্টের অংশ নয়, এটি সম্পূর্ণ ভিন্ন একটি শব্দ। এটি হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। রূপা ব্রোক দ্য প্লেট ইয়েস্টারডে। তাহলে দ্য প্লেট হচ্ছে আমাদের অবজেক্ট, এটি পেসিভ ভয়েসের সাবজেক্টের জায়গায় বসে যাবে দ্য প্লেট। ব্রোকের পাস্ট ইনডিফিনিট ফর্ম হচ্ছে, ব্রোকের পেসিভ পাস্ট ফর্ম হচ্ছে, পাস্ট ইনডিফিনিট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার প্লাস পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা প্লেটের সাথে ওয়াজ যাচ্ছে। আর ব্রোকের পাস্ট পার্টিসিপল হচ্ছে ব্রোকেন। দ্য প্লেট ওয়াজ ব্রোকেন বাই রূপা ইয়েস্টারডে। ইয়েস্টারডে সর্বশেষ ওয়ার্ড, এটি সর্বশেষ ওয়ার্ড হিসাবেই পেসিভ ভয়েসের সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে। পাস্ট কন্টিনিউয়াস। এবার আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করি। অ্যাক্টিভ ভয়েসে কি থাকে? মীরা ওয়াজ প্লেইং টেনিস উইথ হার ফ্রেন্ড। কি আছে আমরা একটু দেখি আবার। মীরা ওয়াজ প্লেইং, মীরা খেলছিল টেনিস কার সঙ্গে? উইথ হার ফ্রেন্ড, তার বন্ধুর সঙ্গে। তাহলে এখানে মীরা সাবজেক্ট, ওয়াজ প্লেইং হচ্ছে আমাদের, আমি বিস্তারিত আলোচনা করছি না, সাবজেক্ট, অবজেক্ট এবং অন্যান্য যা যা আছে একসঙ্গে সব বুঝিয়ে দিচ্ছি। মীরা ওয়াজ প্লেইং, মীরা খেলছিল, কি খেলছিল? টেনিস খেলছিল। তোমরা অবজেক্ট কিভাবে বের করবে একটু বলে নিই, একটু মনোযোগ দিয়ে শোনো, ধৈর্য সহকারে শোনো। অবজেক্ট বের করতে হলে ভাবকে প্রশ্ন করবে কি বা কাকে। মীরা কি করছিল? খেলছিল, কিন্তু কি খেলছিল? টেনিস খেলছিল। ঠিক আছে, এটি হচ্ছে বস্তুগত অবজেক্ট। অবজেক্ট দুই ধরনের থাকে, ব্যক্তিগত, বস্তুগত, একটি ডিরেক্ট, একটি ইনডিরেক্ট। মীরা খেলছিল, টেনিস খেলছিল। তাহলে এই টেনিস হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েসের যে বাক্য, সেই বাক্যের সাবজেক্ট পেয়ে গেলাম। উইথ আর ফ্রেন্ড, এটি হচ্ছে অতিরিক্ত তথ্য, এটি পিছনে আছে, পিছনে পড়ে থাকবে উইথ আর ফ্রেন্ড। এটি অবজেক্টের অংশ নয়, সরাসরি কোনো অংশ নয়। তাহলে আমরা লিখব টেনিস ওয়াজ বিং প্লেড। ওয়াজ বিং লাগবে যেহেতু কন্টিনিউয়াস টেন্স। আবার বলছি, সকল কন্টিনিউয়াস টেন্সে আমাদেরকে বিং ব্যবহার করতে হবে, এটি মনে রাখবে। এভাবে একটি দুটি করে মনে রাখতে রাখতে তোমাদের অতি দ্রুত বয়স শেখা হয়ে যাবে। আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে প্লেইং আছে, প্লেইং এর পাস্ট পার্টিসিপল হচ্ছে প্লেড। আর সবসময় দেখবে যে কোন জাতীয় বাক্যে প্যাসিভ ভয়েস করতে বলা হয়। যে সমস্ত বাক্যে অবজেক্ট থাকবে, ট্রানজিটিভ ভার্ব থাকবে, অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব থাকলে অটোমেটিক্যালি অবজেক্ট চলে আসবে, তারপর সেই বাক্যগুলোকেই প্যাসিভ করা যাবে। আর যেগুলো অবজেক্ট নেই, যেগুলো ইনট্রানজিটিভ ভার্ব, সেই সেন্টেন্সের কখনোই প্যাসিভ সম্ভব নয়। আমি আবারও বলছি, ইনট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট বিহীন সেন্টেন্স, এগুলো প্যাসিভ ভয়েস করা সম্ভব নয়। যেমন রূপা ইজ ডান্সিং, রূপা ইজ ওয়াকিং, রূপা ইজ থিঙ্কিং। এই থিঙ্কিং, ওয়াকিং অথবা রানিং অথবা জাম্পিং অথবা সুইমিং, এই ভার্বগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। রূপা ইজ ওয়াকিং, এটা কি প্যাসিভ করা যাবে? এটার অবজেক্ট আছে? নেই। আচ্ছা, এবার আমরা চলে আসি। টেনিস ওয়াজ বিং প্লেড বাই মীরা উইথ হার ফ্রেন্ড। হয়ে গেল, টেনিস ওয়াজ বিং প্লেড, মীরার দ্বারা টেনিস খেলা হচ্ছিল তার বন্ধুর সাথে। সাধারণত বাংলা ভাষায় আমরা এভাবে কথা বলি না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমাদেরকে প্যাসিভ ভয়েসের ব্যবহার করতে হয়, বিশেষ বিশেষ কতগুলো ক্ষেত্রে যেগুলোতে অ্যাক্টিভ বেমানান। আর ইংরেজি ভাষায় প্রচুর প্যাসিভ ভার্ব ব্যবহার করা হয়। অফিসিয়াল ফর্মালিটিস, কোনো বিশেষ বিশেষ রাইটিংসে আমরা এই প্যাসিভ ভয়েসের ব্যবহার দেখতে পাই। এক্সাম্পল সেন্টেন্সেস, পাস্ট পারফেক্ট টেন্স। এটি একটি সহজ টেন্স। দ্য বয় হ্যাড ডান দ্য ওয়ার্ক, দ্য বয় হ্যাড ডান দি ওয়ার্ক। এখানে দ্য বয় হ্যাড ডান দ্য ওয়ার্ক বলতে বোঝানো হচ্ছে বালকটি অন্য কোনো কাজে প্রবেশ করেছিল, কিন্তু সেটি উল্লেখ নেই। তোমরা
পাস্ট পারফেক্ট টেন্স শিখতে গেলে স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে সম্মানিত শিক্ষকগণ শিখিয়ে থাকেন যে একটি কাজের পূর্বে আরেকটি কাজ সম্পাদিত হয়েছিল, একটি কাজের পূর্বে আরেকটি কাজ ঘটেছিল, এরূপ বোঝানোর জন্য পূর্ববর্তী কাজের জন্য পাস্ট পারফেক্ট আর পরবর্তী কাজের জন্য পাস্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু এখানে আমি সম্পূর্ণ একটি ক্লোজ দিয়ে একটি সেন্টেন্স তৈরি করেছি। এখানে পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করা হয়েছে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার করা হয়নি। এটি একটি সেন্টেন্স, এটি একটি বৈধ সেন্টেন্স। দ্য বয় হ্যাড ডান দ্য ওয়ার্ক, বালকটি অন্য কোনো কাজের পূর্বে কাজটি করেছিল, সেটি আমরা বুঝে নিতে হবে, কিন্তু সেখানে উল্লেখ নেই কোন কাজের পূর্বে করেছিল। আচ্ছা, এবার এটিকে প্যাসিভ করলে কি হবে? হ্যাড এর পরে বিন হবে। আমরা দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, এটিকে করে দিলাম সাবজেক্টের জায়গায় ব্যবহার করে দিলাম, তারপর হ্যাড লিখলাম, তারপর বিন লিখলাম, তারপর ডান লিখলাম, হ্যাড বিন ডান। একটি ভয়েসে দুটো ভার্ব ছিল, হ্যাড ডান, আর প্যাসিভ ভয়েসে তিনটি ভার্ব হলো। এখানে বিনের উপস্থিতি খুব লক্ষ্য করুন। অর্থাৎ আমি আগেই তোমাদেরকে বলে রেখেছিলাম যে প্যাসিভ ভয়েসে সর্বক্ষেত্রে বি ভার্বের উপস্থিত থাকে। সাবজেক্টের পরে আমরা বি ভার্বটিকে টেন্স অনুযায়ী ব্যবহার করব। এখানে হ্যাড বিন, এটি হয়েছে পাস্ট পারফেক্ট টেন্সের বি ভার্ব। ওয়াজ ওয়ার হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের বি ভার্ব, আর ওয়াজ ওয়ারের পাস্ট পারফেক্ট টেন্স হবে হ্যাড বিন। আমরা পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড ব্যবহার করি, আর মূল ভার্বের আমরা যদি মূল ভার্ব নরমালি ওয়াজ ওয়ার হিসেবে ধরে নিই, তাহলে সেটার বিন হয়ে গেছে পাস্ট পারফেক্ট পাস্ট পার্টিসিপল হিসাবে, তাহলে হ্যাড বিন। এটি বি ভার্বের পাস্ট পারফেক্ট হচ্ছে, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। তাহলে হলো দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান বাই দ্য বয়। এবার ফিউচার টেন্সেস। ফিউচার ইনডিফিনিট। ফিউচার টেন্সে প্রথমে সাবজেক্টের পরে শ্যাল উইল এর ব্যবহার থাকবে। প্যাসিভ ভয়েস করতে গেলে শ্যাল উইল এর পরে বি দিয়ে দিতে হবে, তারপর পাস্ট পার্টিসিপল দিতে হবে। অর্থাৎ যেখানে অ্যামিজার হওয়ার কথা সেখানে বি ব্যবহার করা হচ্ছে, আর সেই বিটাকে ফিউচারের বি বোঝানোর জন্য এখানে শ্যাল উইল ব্যবহার করা হয়েছে, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে। তাহলে হয়ে গেল আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ রূপ। ফিউচার কন্টিনিউয়াস টেন্স শ্যাল উইল প্লাস বি প্লাস বিং প্লাস পাস্ট পার্টিসিপল। বিও দিতে হবে, আবার বিইংও দিতে হবে। অর্থাৎ শ্যাল বি ভার্বের ফিউচার রূপ শ্যাল উইল বি, আর কন্টিনিউয়াস ব্যবহার বোঝানোর জন্য যেহেতু ফিউচার কন্টিনিউয়াস তাই বিং লিখতে হচ্ছে, আর সাময়িকভাবে প্যাসিভ ভয়েস করার জন্য আমাদেরকে পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হচ্ছে। হয়ে গেল শ্যাল উইল বি বিং পাস্ট পার্টিসিপল। ফিউচার পারফেক্ট টেন্স শ্যাল উইল প্লাস হ্যাভ প্লাস বিং প্লাস পাস্ট পার্টিসিপল। আমাদের হ্যাভ ভার্বের আগে শ্যাল উইল ফিউচার বোঝানোর জন্য, তারপরে আমাদেরকে বিং বি ভার্ব আর পাস্ট পার্টিসিপল। ফিউচার ইনডিফিনিট টেন্সের একটি উদাহরণ লক্ষ্য করুন। Ria will buy a new grammar book today. একটি ভয়েসে আছে Ria will buy a new grammar book today. রিয়া আজ একটি নতুন গ্রামার বই কিনবে, আর a new grammar book হচ্ছে আমাদের অবজেক্ট, সেটি হয়ে গেল সাবজেক্ট a new grammar book, তারপর will buy, এখানে will এর পরে বি, যেহেতু বি ভার্ব লাগবে প্যাসিভ ভয়েসে, আর বাই এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বট। বাই নামক ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে বট, বাই বট। A new grammar book will be bought by Ria today. এভাবে ফিউচার কন্টিনিউয়াস she will be reading a novel at 4 p.m. tomorrow. তাহলে a novel সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে গেল, and will be being বি এবং being, রিডের পাস্ট পার্টিসিপল read, লিখতে হবে রিড, এটা হচ্ছে লিখতে হবে red, কিন্তু উচ্চারণটা হবে রিড হচ্ছে প্রেজেন্ট, আর পাস্টটা হচ্ছে read, পাস্ট পার্টিসিপল read, তো read. তাহলে a new novel will be being read by her at 4 p.m. tomorrow. Future perfect tense Mita will have completed reading the book by next month. তাহলে এখানে অবজেক্ট কোনটা? রিডিং দ্য বুক, কমপ্লিট করবে, শেষ করে থাকবে।
ফিউচার টেন্স জানো, ভবিষ্যতে অন্য কোনো কাজের আগে বা অন্য কোনো সময়ের আগে এই কাজটি সম্পন্ন হয়ে থাকবে, তাহলে উইল প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল, এটি হচ্ছে অ্যাক্টিভ গ্রুপ। উইল প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল, কমপ্লিটেড পাস্ট পার্টিসিপল। উইল হ্যাভ কমপ্লিটেড, মিতা কাজটি শেষ করিয়া থাকবে। কি কাজটি? রিডিং দ্য বুক, বইটি পড়া শেষ করিয়া থাকবে। তাহলে বইটি পড়াই হচ্ছে আমাদের অবজেক্ট, এটি হয়ে যাবে সাবজেক্ট। দ্য রিডিং দ্য বুক will have been completed by Mita the next month. এবার আসি মডেল ভার্বের ব্যাপারে। মডেল ভার্ব ক্ষেত্রে তোমাদের কোনো ঝামেলাই নেই, সেটি টেন্স ধরে ধরে রুলস গুলো পড়ার প্রয়োজন হয় না। এখানে একটি অর্থাৎ মডেল ভার্বের সাবজেক্টের পরে ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, মাস্ট, এই সমস্ত যে মডেল ভার্ব আছে সেগুলোর পরে একটি ভয়েসে ভার্ব ওয়ান বসে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে বা বেস ফর্ম বসে বা ইনফিনিটিভ ফর্ম বসে। কিন্তু প্যাসিভে গিয়ে কি হবে? সাবজেক্টের পরে সেই মডেল ভার্বগুলি ব্যবহার করতে হবে, তারপরে ব্যবহার করতে হবে বি লিখতে হবে, বি ভার্ব এখানে বি হবে, বি। তারপরে হবে প্রদত্ত একটি ভয়েসের যে মূল ভার্ব সেই ভার্বের পাস্ট পার্টিসিপল। যেহেতু আমি আগে বলেছি, আবারও বলছি, প্যাসিভ ভয়েসে সকল ক্ষেত্রে বি ভার্বের উপস্থিতি অবশ্যই থাকতে হবে। তাহলে প্যাসিভ ভয়েসে মডেল ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শুড, উড এর পরে বি লিখতে হবে। অ্যাবিজার লেখা যাবে না, ওয়াজ ওয়ার লেখা যাবে না, শুধু বি লিখতে হবে, বি। তাহলে ক্যান বি, কুড বি, মাস্ট বি, প্লাস যে মূল ভার্ব থাকবে একটি ভয়েসের সেন্টেন্সে সেইটির পাস্ট পার্টিসিপল ভার্ব 3 বসাতে হবে, অর্থাৎ ক্যান, কুড, শুড প্লাস বি প্লাস ভার্ব 3। এক্সাম্পলে আমরা দেখি কি আছে। রিমি ক্যান মেক টি ক্যান বি মেড বাই রিমি। Sheila should do the work should be done by Sheila. এখানে টি একটি ভয়েসে রিমি ক্যান মেক টি হচ্ছে অবজেক্ট, এটিকে করা হচ্ছে সাবজেক্ট। প্যাসিভ ভয়েসে গিয়ে সাবজেক্টের জায়গায় বসে পড়লো। আর সাবজেক্টের পরে অ্যাক্টিভ হোক বা প্যাসিভ সেন্টেন্স হোক, সাবজেক্টের পরে অবশ্যই আমাদেরকে ভার্বের ব্যবহার থাকতে হবে। তাহলে টি এর পরে আসছে ক্যান, ওই ক্যানটাই চলে আসছে, তারপরে বি লিখলাম, তারপরে মেকের পাস্ট পার্টিসিপল মেড, তারপরে বাই যুগে রিমি। ওকে, ঠিক এরকম শিলা শুড ডু দ্য ওয়ার্ক শুড বি ডান বাই শিলা। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। তোমরা ভয়েস সম্পর্কে বিস্তারিত আলোচনা উপলব্ধি করতে পেরেছো, হৃদয়ঙ্গম করতে পেরেছো, বুঝতে পেরেছো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, কিছুটা হলেও উপকার করে থাকে, তোমরা যদি উপকৃত হয়ে থাকো, তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলো না, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক দেবে, শেয়ার করবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আগামী ভিডিওর জন্য অপেক্ষা করো। ধন্যবাদ সবাইকে।